আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা ভালো আছেন আশা করছি। আজ 10 নভেম্বর। আমি যখন ভিডিওটি করছি তখন নূর হোসেন দিবস। আমাদের সকলেরই জানা, স্বৈরাচার পতনের জন্য এরশাদ সরকারের সময় নূর হোসেন তার বুকে পিঠে লিখেছিল স্বৈরাচার নিপাত গণতন্ত্র মুক্তি পাক। সেই দিবসটি পালিত হচ্ছে আজ যখন আমি ভিডিওটি করছি। তার প্রতি শ্রদ্ধা রেখেই আজ আমি কিছু কথা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব। সেটি নিয়ে এসেছি এক কাপ চা আমার অনুষ্ঠান, বাট আমি আজকে কিন্তু কফি নিয়ে এসেছি, সেটি আগেই বললাম। এক কাপ কফি নিয়ে বসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। একটি বিষয় নিয়ে আমরা সবাই শঙ্কিত, আতঙ্কিত, বিভিন্ন রকম কথা বলছি। অর্থাৎ 5ই আগস্টে এ দেশের যে পরিবর্তন ঘটে গেছে, সেই পরিবর্তনটা আমরা কিন্তু কিছু গুটি কয়েক মানুষ ছাড়া, অর্থাৎ তার দলীয় লোকজন ছাড়া সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই আমরা চেয়েছিলাম এই পরিবর্তন। প্রথম দিকে ছাত্রদের পরিবর্তন এর জন্য সংগ্রাম হলেও বা রাস্তায় থাকা হলেও, কিন্তু পরবর্তীতে সকলেই নেমেছে, এমনকি বাচ্চাদের মেয়েদের সঙ্গে তার মায়েরাও নেমেছে, বাবারাও নেমেছে, শ্রমিক জনতা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, মানে সব পর্যায়ের মানুষ কিন্তু নেমেছিল। এবং একটি পরিবর্তন হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকার বলতে যা বোঝায়, সেই সরকারের 15 বছর বা 16 বছরের শাসন আমলের পতন ঘটেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এটি বোধহয় কখনোই হয় না, কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নেই, সেটি হচ্ছে সরকারের সকল পর্যায়ে শুধু না, এই দলের সঙ্গে সংশ্লিষ্ট যারা সকলে পালিয়েছে দেশ ছেড়ে। এটা কিন্তু একটি অসম্ভব ব্যাপার বলে মনে হচ্ছে যে তারা পালিয়েছে কেন। তারা অবশ্য আগে বলতো যে এই সরকার না থাকলে তারা একদিনেই লক্ষ লক্ষ লোক মারা যাবে, কিন্তু বাস্তবে কিন্তু তা ঘটেনি। দীর্ঘদিনে নিগৃহীত জনতা তার নিগ্রহের আক্রোশস্বরূপ, আক্রোশই বলবো আমি, কারণ যে নিগৃহীত হয় তার বুকের ভিতর পঞ্জীভূত যে ক্ষোভ থাকে সেটি ধিকি ধিকি করে জ্বলতেই থাকে, সুযোগ পেলেই কিন্তু সেটা ফুলকি দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে নেতাদের অনেকেরই ঘরবাড়ি পুড়ে গেছে। এছাড়া কিন্তু মানুষের মৃত্যু তেমন ঘটে নাই। যে 2-4 জনের মৃত্যু ঘটেছে তারা সেই এলাকায়, সেই এলাকার মানুষের হাতে মারা গেছে। অর্থাৎ তারা খুবই অত্যাচারিত ছিল এলাকার মানুষ। ফলে যখনই তাদের পতন ঘটেছে তখন কিন্তু তারা তার উপর তাকে পেলে ধরে পিটিয়ে মেরেছে। তো ঘটনাটা খুবই সামান্য। এবং আমাদের দেশের বিভিন্ন ধর্মাবলম্বী লোকের বসবাস, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য। তারাও কিন্তু সেই দলের সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিল তাছাড়া কিন্তু কেউ আক্রান্ত হননি বা তাদের ঘরবাড়ি আক্রান্ত হয়নি, যেটি অন্য দেশের, পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে বিকৃতভাবে বলা হচ্ছে, সেটি সর্বৈব মিথ্যে। অর্থাৎ সর্বতোভাবেই মিথ্যে, অর্থাৎ মিথ্যে কথাটা প্রচার করছে। আমার জানা ছিল না, আমার ধারণা ছিল সাংবাদিকের কাজ হচ্ছে সত্য তুলে ধরা এবং সেটা সকলের উপকারের জন্য, কিন্তু এতটা মিথ্যে বলতে পারবে তারা, এটা আমার ধারণারও বাইরে। যাই হোক, যে কথা বলছিলাম, তো এই ঘটনার পর, অর্থাৎ নতুন সরকার গঠিত হয়েছে, আমরা জানি কারা গঠন করেছেন, সবটাই আমরা জানি, কিন্তু তাদের কাছে আমাদের প্রত্যাশার মাত্রা এত বৃদ্ধি পেয়েছে যে আমরা মনে করছি একদিনেই বোধহয় সব কিছুর সমাধান হয়ে যাবে। হবে না, এটাও যেমন ঠিক, কিছু হতে হবে সেটাও তেমন ঠিক। 3 মাস হয়ে গেছে অলরেডি। 3 মাসের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে যারা একটু পত্রপত্রিকার খবর রাখেন তারা কিন্তু জানতে পারেন বা বুঝতে পারেন। কারণ আমাদের রিজার্ভের অবস্থা খুব খারাপ ছিল, সেটি মোটামুটি একটি অবস্থানে এসছে। কিছু ঋণ শোধ করা হয়েছে এবং বাজারের যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সেটি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ না হলে, আমি ব্যক্তি মানুষ বলবো, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই, আমি ব্যক্তি মানুষ বলবো, যেহেতু বাজার করি, এই সময় সব সময় কিন্তু ওই ফুলকপি 50 টাকা 40 টাকা দরেই খেতে হয়েছে। দাম হয়তো আলুর বেড়েছে কিছুটা, পেঁয়াজের ইদানিং বেড়েছে, আর ডিম, মাছও আমার কাছে মনে হয়নি বেড়েছে, কারণ মাছ যা কিনছিলাম
6 মাস আগে, বছর আগে সেরকম দামেই কিনছি, মাঝে মধ্যে 2-4 টাকা এদিক ওদিক হেরফের হয়, কিন্তু সে বাজার নিয়েও কিন্তু মানুষের মধ্যে খুব বেশি প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু এটা কি উপকার বলবো না, মানে পজিটিভ কোন বিষয়গুলো হয়েছে সেটা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু একেবারে এই সরকারকে ধুয়ে দিচ্ছি একদম নির্ভয়ে, বিভিন্ন কথা বলে তাদের বিভিন্ন কাজের সমালোচনা করে তাদেরকে ধুয়ে ফেলছে, অর্থাৎ তারা কি করছেন না করছেন সব কিছু নিয়ে কথা বলছে। এই বলতে পারাটাও কিন্তু একটা পজিটিভ দিক, তাই নয় কি, একটা পরিবর্তন। কারণ এর আগে কিন্তু বলতে পারা যেত না, এবং সাংবাদিক মহোদয়রা কোনো ঘটনাই কিন্তু প্রকাশ করতেন না সত্যিটা, বরং তারা তৈলবাজিতেই ব্যস্ত ছিলেন, এবং ব্যস্ততার ফলে আমরা উল্লেখ করতেই পারি বেশ কিছু সাংবাদিক এখন অন্তরীণ আছেন, তাদের নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু আমরা যদি রেগুলার মিডিয়াকে ফলো করে থাকি তাহলে দেখব যে তাদের আচরণ বা অবস্থা কী ছিল এবং তাদের অর্থনৈতিক অবস্থার কী পরিবর্তন ঘটেছে। আমার আজকে এগুলো বিষয় নিয়ে কথা বলার বিষয় নয়। আমি যেটি বলতে চাচ্ছি যে নূর হোসেন একদিন মারা গিয়েছিলেন এই গণতন্ত্র মুক্তি পাওয়ার জন্যই। সেই গণতন্ত্র কি মুক্তি পেয়েছে? আমি বলবো যে না, পায়নি। কারণ গণতন্ত্রের মুক্তি পেলে অনেকগুলো সুবিধা সাধারণ মানুষের পেতে হবে, কিন্তু সেটি এখনও পাওয়া যায়নি। সেটি ভবিষ্যতে কতদিনে পাবো বা কিভাবে পাবো সেটি বোধহয় ভাবার বিষয়। এখানে একটি কথা না বললেই নয়, বিভিন্নভাবে দেখছি যে আমরা সবাই সংস্কার চাচ্ছি, সবাই বলছে, দলগুলোও বলছে সংস্কার চাচ্ছে, কিন্তু এমন সংস্কার চাচ্ছি যে সংস্কারগুলো বললেই মুখে বলে দিলেই হয়ে যায় না। এমন কিছু সংস্কার চাচ্ছি যেগুলো সত্যি সত্যি চাচ্ছি কিনা আমার সন্দেহ আছে। আমি যদি এই সংস্কারগুলো চাইতাম তাহলে আমি কিন্তু অন্য কিছুর জন্য এত তাড়াহুড়ো করতাম না। এই যে কয়েক হাজার মানুষ এর পঙ্গু হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, বা তার জীবনের যে পরবর্তী পরিক্রমা সেটি থেমেই গেছে বলতে হবে, কারণ কেউ পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, আর যারা মারা গেছে তা আমি বলবো বেঁচে গেছে, কারণ এই দুর্বিষহ জীবন থেকে তারা বেঁচে গেছে। অনেক মা তার সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, এবং এমন অনেক নিউজ দেখছি আমরা যে বাবা মারা যাওয়ার পরে তার সন্তানটি জন্ম নিয়েছে, অর্থাৎ সেই বাচ্চাটি কিন্তু তার বাবাকে কখনোই দেখলো না, বাবা কি অনুভূতি সেটি বুঝতে পারলো না। এতগুলো মানুষ যেখানে মারা গেছে সেখানে আমরা কি আবার ফিরে যাব সেই একই অবস্থায়? আমরা যদি একটু পেছনে তাকায় দেখি, অনেক সরকারই কিন্তু এই দেশ শাসন করেছেন যারা এখন কথা বলছেন, শুধু জামাতে ইসলাম ছাড়া ভাগিদার হয়ে তারাও ছিলেন, অংশীদার হয়ে, কিন্তু সবাই কিন্তু সরকারে ছিলেন, সরকার গঠন করেছেন, সরকার ছিলেন বললে ভুল হবে, সরকার গঠন করেছেন। তখন কি অবস্থার খুব বেশি পরিবর্তন হয়েছে? এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় কি অবস্থার কতটুকু পরিবর্তন হয়েছে আগে যারা ভোট চাচ্ছেন বা আগে যারা শাসন করেছেন? আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে খবর আসছে যে এখানে চাঁদাবাজি হচ্ছে, ওখানে চাঁদাবাজি হচ্ছে, ওখানে বিশেষ দলের নাম পরিচয় ভেঙে কথা বলছে। এদিক থেকে আমি বলবো যে নাম ধরেই বলি, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান সাহেবের কথাবার্তা শুনলে আমার কাছে পজিটিভই মনে হয়। আমি জানি না তারা কি ভাবছেন। আমার এই ক্ষেত্রে মনে হয়েছে এখন বেগম খালেদা জিয়ার কথা, ভদ্রমহিলাকে আমাকে স্যালুট করতে হয়, কারণ তার অনমনীয় মনোভাবের জন্যই কিন্তু বিএনপি টিকে আছে বলে আমার ধারণা। তিনি কিন্তু এত অসুস্থতার মধ্যেও মুচলেকা সই করে বিদেশে চিকিৎসার জন্য যাননি। তিনি কোনো নেগেটিভ অর্থাৎ নেতিবাচক কোনো প্রস্তাবের সঙ্গে রাজি হননি। এই যে তার স্যাক্রিফাইস, এটি কিন্তু কম কথা না। এই স্যাক্রিফাইসের কারণে বিএনপির মতো একটি বড় দল এত নির্যাতনের পরেও টিকে আছেন। তার নেতাকর্মী তো আছেই, মানে একদম রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সকলেই প্রায় জেলের ঘানি টেনেছেন। তারা, আমি জানি না কেন তারা বুঝতে চাচ্ছেন না, বা তাদের কিসের এত ভয় হচ্ছে, আসলেও কি কোনো ভয় আছে কিনা সেটাও অবশ্য আমার জানার কথা না। তারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন। কেন তারা ভাবছেন না যে এই অবস্থায় নির্বাচন হলে
নির্বাচন হওয়ার পরে সংস্কারগুলো যদি ঠিক মতো না হয়, অর্থাৎ এমনভাবে সংস্কার করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে যে দলই ক্ষমতায় আসুক। কারণ দেশ শাসন করবে রাজনৈতিক দল, এই অন্তর্বর্তীকালীন সরকারের দেশ শাসন করার কথা নয়, ছাত্রদেরও কথা নয়। ছাত্ররা ভবিষ্যতে যে দল গঠন করবে কিনা এটা আমার জানা নেই। দল গঠন করলেও এত সহজে ক্ষমতায় আসা, অর্থাৎ রাজনীতিতে আসা, এটা কিন্তু খুব চারটিখানি কথা বলে আমার অন্তত মনে হয় না। সেক্ষেত্রে একটি রাজনৈতিক দল কেন বারবার এই ভোটের জন্য পাগল হয়ে গেছেন? কারণ প্রথমত কোটা নিয়ে আন্দোলন শুরু হলেও পরবর্তীতে যখন পুলিশের গুলি চলে, প্রচুর মানুষ মারা যায়, তখন আন্দোলনটা কিন্তু ঘুরে গিয়ে এক দফা দাবিতে যায়। কেউ হয়তো ভাবেন নাই যে এরকম একটি ক্ষমতাশালী সরকারের পতন হবে। সেই পতন যখন হয়েছে এত হাজার মানুষের জীবনের বিনিময়ে, সেই পতন কি শুধু নির্বাচনের জন্য? না, নির্বাচনের জন্য নয়। ওই যে গণতন্ত্র মুক্তি পাক, অর্থাৎ মানুষের ভোটের নিশ্চয়তা বিধান হোক, মানুষ যেন পরিশ্রম করে দুমুঠো খেতে পারে, মানুষের যেন বেঁচে থাকার নিশ্চয়তা থাকে, মানুষকে যেন হয়রানি না করা হয়, মানুষকে যেন পুলিশ অযথা রাস্তা থেকে তুলে নিতে না পারে, যে কারো নির্দেশেই হোক, ব্যবসায়ী যেন ঠিকমতো ব্যবসা করতে পারে, তার চাঁদা না দিতে পারে। এই যে সমস্ত ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলোর যে কতটা ধস নেমেছে এটা বলার অপেক্ষা রাখে না। আমি চর্বিত চর্বণ করছি, সবাই আমরা জানি। কিন্তু এইরকম একটি অবস্থায় আমি ইলেকশন দিয়ে যে দলই রাজনীতিতে আসুন না কেন, তিনি কি পারবেন এইগুলো সংস্কার করে? তার দলীয় নেতাকর্মীরাই তো তখন বেপরোয়া হয়ে যাবে। এখন এই পরিস্থিতিতেই তারা অনেকটা বেপরোয়া হয়ে গেছে। ঢাকা শহরে বসে হয়তো সেভাবে আমরা বুঝতে পারছি না, কিন্তু জেলা শহরগুলিতে গেলে এটি খুবই পরিষ্কার। লেজুর ভিত্তি রাজনীতি করে তো চলবে না। যেমন আমরা দেখছি যে ছাত্রদের বারবারই চাহিদা ছিল যে হলগুলোতে, অর্থাৎ প্রতিষ্ঠান, হল বলতে আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছি, যে সেখানে হল থাকে, ছাত্ররা থাকে, ছাত্রীরা থাকে, তারা কোনো রাজনৈতিক দলীয় রাজনীতি চায় না, অর্থাৎ দলীয় কোনো রাজনীতি লেজুর ভিত্তি করতে চায় না, তারা ছাত্র রাজনীতি চায়। ছাত্র রাজনীতি কিন্তু নিষিদ্ধ বলেনি, সেটা তাদের ডাকসু ভিত্তিক হোক, তার নিজেদের সংসদ ভিত্তিক হোক, সেখানে কিন্তু কোনো দল সেখানে যে রাজনীতি করবে সেটি কিন্তু কখনোই চায় না। সেই দলে রাজনীতি করতে হলে বাইরে করুক, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, বড় কলেজগুলোতে আমি একজন শিক্ষক হিসেবে দেখেছি রাজনীতির কী কুপ্রভাব। ছাত্রদের কাজ লেখাপড়া করা, হয়তো অনেকে বলবেন সমন্বয়কারীর মধ্যে অনেকরা ছাত্র আছে, তারা কি লেখাপড়া করছে এখন? যাদের লেখাপড়া শেষ হয়ে গেছে তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যাদের লেখাপড়া এখনও শেষ হয়নি তারা অবশ্যই আমি মনে করি পড়ার টেবিলে ফিরে যাবেন। পড়ার টেবিলে ফিরে যে লেখাপড়া শেষ করে যদি মনে করেন যে রাজনীতি করা প্রয়োজন, তখনই এসে রাজনীতি করবেন, এবং সেটাই হবে উত্তম। কারণ রাজনীতি করতে হলেও তাকে অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি বলছি না যে ছাত্ররা কিছু শেখে নাই বা জানে না, ছাত্ররা অবশ্যই জানে, না হলে তারা ৭২-এর কথা নিয়ে আসতে পারতো না, ৭৫-এর কথা নিয়ে আসতে পারতো না, বা স্বাধীনতা যুদ্ধের আগে কি কি হয়েছে বা কেন হয়েছে, ইয়াহিয়া খানের সঙ্গে কি আলোচনা হয়েছে, রক্ষী বাহিনী কী করেছে, সব কথাই কিন্তু তারা জানে। অর্থাৎ আমরা তাদেরকে শুধু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা কথা মনে করি বা উচ্ছৃঙ্খল জীবনযাপন করার কথা মনে করি অনেকেই, তারা ইউটিউব নিয়ে পড়ে থাকে অথবা মোবাইল টেপে বা টিকটক নিয়ে পড়ে থাকে, কথাটি বোধহয় সর্বাংশে সত্যি নয়। হয়তো এটা একটা পার্সেন্টেজ, খুবই কম, সেটা খুবই কম, কিন্তু অধিকাংশ এবারের আন্দোলন বুঝিয়ে দিয়েছে যে ছাত্ররা সকল খবর রাখে, বিশেষ করে দেয়ালের লেখাগুলো পড়লে কিন্তু বোঝা যায়। এবং তারা একটি কথা বারবার বলছে, রাষ্ট্রের মেরামত মানে কি? মেরামত যদি আপনার বাড়ি ঘর ভেঙে যায়, একেবারে জীর্ণ হয়ে যায়, তখন কি আপনি একটা ওয়াল বা একটা পিলার ঠিক করে আপনি সেই ঘরে উঠে যাবেন না, কিন্তু সেখানে প্রাণ সংশয়ের সম্ভাবনা থেকে যাবে। সে কারণে আপনি কি করবেন? সকল বাড়িটার সংস্কার করে, অর্থাৎ বাসযোগ্য করে, যাতে কারো প্রাণহানি না ঘটে, সেই ব্যবস্থা করেই কিন্তু আপনি সেই ঘরে বসবাস করতে যাবেন। এই বসবাস করতে যেতে হলে আপনার যে সংস্কার দরকার, অর্থাৎ দেশেও মানুষকে সাধারণ সুযোগ সুবিধা ভোগ করতে হলে যে সংস্কার দরকার, সেই সংস্কারটুকু বোধহয় আগে করতে হবে। সেই সংস্কার আগে করে নিয়েই তারপর
আপনারা ভোটের কথা বলেন। হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য অবশ্যই না, আমার মনে হয় না এই সরকার অনির্দিষ্টকালের জন্য এসেছেন বা থাকবেন। তাদের বয়স যদি আমরা তুলনা হিসেব করি বা দেখি বা জানি বা বুঝি, এবং এর সঙ্গে যেসব মানুষেরা জড়িত আছেন প্রত্যেকেই কোনো না কোনো কাজে কিন্তু ব্যস্ত, এবং যারা বয়োবৃদ্ধ আছেন তাদের এখন এই ধরনের প্রেশার নেওয়ার কথা না। তারপরেও তারা দেশের কথা ভেবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন। আমাদের উচিত তাদের কাজে সহযোগিতা করা। হ্যাঁ, তারা যদি দেখা যায় 1 বছর হয়ে গেছে কোনো উন্নতিই ঘটে নাই, তখন আমরা কথা বলি। নেগেটিভ অর্থাৎ নেতিবাচক সমালোচনা কিন্তু ক্ষতিকর এবং ভুল বার্তা দেয়। এবং আমাদের নেতিবাচক সমালোচনা আমাদের সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক ভাইয়েরা, বড় বড় মানুষেরা, বোদ্ধারা বিভিন্ন কথা বলে যাচ্ছেন। তার সব কথাই কিন্তু ঠিক নয়। আমি জানি না তারা পতিত সরকারের পারপাস সার্ভ করার জন্য বলছেন কিনা, কিন্তু তাদের এই নেতিবাচক কথাতে সরকারের সমালোচনা করবেন না তা নয়, কিন্তু নেতিবাচকভাবে যদি আপনি পুরোটাই সমালোচনা করেন, তা অন্যের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। যারা এই দেশের এই যে পরিবর্তন ঘটেছে, যারা এতদিন ধরে এই দেশকে একদম মানে সুযোগ সুবিধা সমস্ত লুটে নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, তারা কিন্তু খুশি হয়, তাদের সুযোগ বৃদ্ধি পায়, তারা আরও বিপন্ন করার জন্য প্রস্তুতি নেয় এবং প্রোপাগান্ডা চালানোর জন্য সুযোগ পায়। তার মানে এই নয়, আমি এই বলছি না যে বর্তমান সরকার যা করছেন তাই ঠিক। আমার নিজস্ব, আমি ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু দেখেছি, তাদের হয়তো অপারগতা আছে, অর্থাৎ যতটুকু করা দরকার ততটুকু করতে পারেননি, কিন্তু তারা নেতিবাচক এমন কিছু করেছেন বলে এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি। বহুদিন ছাত্রদের বন্যার সময় যে ত্রাণ, সেটা নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে, কিন্তু ছাত্ররা এটা অডিট করে যখন তারা টাকাটা তুলছিল তখনও প্রতিদিনই তারা হিসাব দিয়েছে, যেহেতু আমি ফলো করেছি, কিন্তু পরবর্তীতে তারা অডিট করে সম্পূর্ণ হিসেব দিয়েছে। এখন তারা এই যে যারা মারা গেছে বৈষম্য আন্দোলনে মারা গেছে যারা, তাদের কাছে, প্রত্যেকের কাছে যে টাকা এককালীন একটি সাহায্য পৌঁছে দিচ্ছে, এবং তারা বলছে যে তাদের কর্মসংস্থানের, যারা কর্মসংস্থানের যোগ্য হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এবং এটি শুধু এককালীনই না, এটি পরবর্তীতে যাতে তারা রেগুলার অর্থাৎ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে, সাধারণভাবে খেয়ে পরে বাঁচতে পারে, সেই ব্যবস্থাও সরকার করবে। তাহলে এই কাজগুলি কি একদিনে আমাদের পক্ষে করা সম্ভব? না কারো পক্ষে সম্ভব। আপনি যদি আপনার বাসার পরিবেশ, হয়তো সমস্ত বাচ্চাটা অগোছালো হয়ে আছে, বা আপনার ক্ষেতে আপনি ধান লাগাবেন, বা আপনি আপনার ব্যবসার কোনো একটি কাজ করবেন, সেটি কি আপনি একদিনে বা 5 দিনে করে ফেলতে পারবেন না। তাহলে এত বড় একটা দেশের একটি সেক্টর যেখানে নয়, সর্বক্ষেত্রে সব সেক্টর যেখানে কলাপস করে গেছে, সেই প্রত্যেকটা সেক্টরকে যদি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হয়, মিনিমামটুকু, আমি ম্যাক্সিমামের কথা বলছি না, মিনিমামটুকু যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে সেখানে কিন্তু ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কারণ আমি মনে করি এই সরকার যদি ফেল করে, অর্থাৎ এই সরকার যদি সফল না হয়, তাহলে কিন্তু সেটা কারোর জন্যই ভালো হবে না। যারা ভোটের জন্য চিল্লাচিল্লি করছেন, দৌড়াদৌড়ি করছেন, বা বারবারই একই কথা মনে করিয়ে দিচ্ছেন, আপনাদের কি মনে হয় যে সরকার জানে না যে আপনারা ভোট চাচ্ছেন, আপনারা ক্ষমতায় আসবেন? আপনাদের এত কিসের ভয়? ক্ষমতায় আসবেন, ক্ষমতাটা যদি মানে কি বলবো, কণ্টকপূর্ণ না হয়ে এটা যাতে মানুষের জন্য একটা ভালো কিছু নিয়ে আসে, সেই ব্যবস্থা যতক্ষণ না হয় ততক্ষণ সেই ক্ষমতা দিয়ে আমরা কি করব? ক্ষমতার জন্য কি আমরা এই সাধারণ মানুষেরা জীবন দিয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে? না, ক্ষমতার জন্য দেয়নি। তারা চেয়েছে ভাতের নিশ্চয়তা, ভোটের নিশ্চয়তা, জীবন ধারণের নিশ্চয়তা, নির্ভয়ে চলাফেরার নিশ্চয়তা, অহেতুক রাজনীতির নামে হয়রানির শিকার না হওয়ার নিশ্চয়তা, রাজনীতির নাম করে চাঁদাবাজির শিকার না হওয়ার নিশ্চয়তা, জবরদখল না করার নিশ্চয়তা, এরকম অনেক অনেক কিছু তারা চেয়েছে। সেই সবগুলি অন্তত কিছুটা হলেও তো হতে হবে, সেই সময়টুকু বোধহয় আমাদের দিতে হবে। আমরা মনে হয় সে পর্যন্ত অপেক্ষা করি, তাহলেই এই নূর হোসেনের গণতন্ত্র মুক্তি পাবে। না হলে কিন্তু গণতন্ত্র বইয়ের
অক্ষরের মধ্যে বা লেখার অক্ষরের মধ্যে বা পোস্টারের মধ্যে ওই 3টি 4টি শব্দ বর্ণের মধ্যে একটি শব্দের মধ্যেই বন্ধ হয়ে থাকবে, সেটি আর স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষের কাছে আসতে পারবে না। ভালো থাকুন, দেখা হবে আবার একটি বিষয় নিয়ে।